আমি আমার দুলাভাইয়ের দ্বিতীয় স্ত্রী। দুলাভাই বলছি এ কারণে যে প্রথম স্ত্রী ছিল আমারই নিজের বোন মেহের। যদিও এই বিয়েতে আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কি করে থাকবে আমি কখনো আমার জীবন সঙ্গীর জীবনে দ্বিতীয় কোন নারী হয়ে তার অন্তরে জায়গা করে নিতে চাইব না। বিদায় দেওয়ার সময় মা বলেছিল, যে কোন কাজে মানুষ তার বেস্টটা দিয়েই চেষ্টা করে, আশা করি তুইও আহানের মনটা, তার সংসারটা নিজের করে নিতে তোর বেস্ট দিয়েই চেষ্টা করবি। কেমনে পারবো আমি, যাকে এতদিন ভাইয়ের চোখে দেখে এসেছি, যে সংসারটার কোনায় কোনায় আপার স্মৃতি লেগে আছে, সে সংসারকে কেমনে নিজের সবটা দিয়ে আপন করে নিব? অসম্ভব। আর মানুষটার মনে কেমনে আমার জন্য জায়গা পাবো যে মনে শুধু আপার বসবাস? আপার সাথে আহানের ছিল দীর্ঘ 3 বছরের প্রেম, 2 বছরের সংসার, মোট 5 বছরের সম্পর্ক তাদের। আপার ছোট হওয়ার ওদের প্রেমের সাক্ষী ছিলাম আমি। বিয়ের আগে থেকেই আহান আমায় শালি বলে জ্বালাতো আর অনেক অনেক চকলেট এনে দিত। আমাকে স্কুলে দেওয়ার নাম করে মাঝে মাঝে আপা আহানের সাথে দেখা করতে যেত, কাঁধে মাথা রেখে, হাতের মধ্যে হাত গুটিয়ে কত কথা বলতো, যদিও ওত কিছু বুঝতাম না আর বুঝার চেষ্টাটাও করতাম না। একটা আইসক্রিম কিনে দিলে আমি গভীর মনোযোগে আইসক্রিম খেতাম। আইসক্রিম পাগলি ছিলাম কিনা, অনেক ঝড় ঝাপটা সামলে তারা এক হতে পেয়েছিল, কিন্তু নিয়তি যে বড় নিষ্ঠুর। আপার প্রথম ডেলিভারির তারিখটা 25, তবে সিজার করেই বাচ্চাটা হয়। সিজার হওয়ার পর বাচ্চা সুস্থ থাকলেও আপার রক্ত শূন্যতার কারণে 3 ব্যাগ রক্ত পুশ করতে হয়। তারপর থেকে আপা মোটামুটি ভালোই ছিল। ভাইয়া এসে আপার মাথায় হাত বুলিয়ে, হাত শক্ত করে ধরে কথা বলে বাবুকে আদর করে সেদিন রাতে চলে যায়। হাসপাতালে থাকি আমি আর মা। রাতটা ভালোই কাটলেও পরদিন অর্থাৎ 26 তারিখ রাত থেকে আপার আবার তলপেটে ব্যথা অনুভব করে, অসুস্থ হতে থাকে। ডক্টর এসে ইনজেকশন করে চলে যায়। অবস্থা খারাপ হওয়ায় আপাকে ঢাকা মেডিকেলে আইসিইউতে নেওয়ার ব্যবস্থা করা হয় 27 তারিখে। কিন্তু সকালের ঝলমলে রোদ্দুরের দেখা মিলেনি আর আপুর নয়ন জোড়ার। আপার চোখের মনি পিচ্ছিটাকে আর দ্বিতীয়বার দেখার ভাগ্য হয়নি আপার। কোলে নিয়ে বুকে চেপে ধরে আদর করার সৌভাগ্য হয়ে ওঠেনি। এই বাবুকে নিয়ে আপার কত কত প্ল্যান ছিল। ডায়েরিতে আপু তার বাবুর নামটাও লিখে রেখেছিল, আ তে আহান আর আ তে আয়মান। মেহের আপার মৃত্যুর পর আপার শরীরে অনেক পরিবর্তন দেখা যায়, তাই আপা কি কারণে মারা গেল সেটাই জানা হলো না। সিজার করার সময় ডাক্তারদের কোন ভুল ছিল কিনা। প্রেগনেন্ট থাকা অবস্থায় আপার শরীরের রিপোর্ট একদম ঠিক ছিল। কি হতে কি হয়ে গেল, আপা মাত্র কয়টা দিন হায়াত নিয়ে আমাদের মাঝে এসেছিল, আল্লাহ এত অল্প সময় নিয়ে পাঠিয়েছে দুনিয়াতে। মৃত্যুর সময় আপা যন্ত্রণা সহ্য করতে না পেয়ে বলেছিল মাথা চলে গেল, মাথার ব্যথায় আপা থাকতে পারছে না। উফ, কি যে কষ্ট চোখের সামনে নিজের বোনের মৃত্যু দেখা। মৃত্যুর আগে আপা আয়মানকে আমার হাতে তুলে দিয়ে গেছে। মায়ের পরে নাকি খালায় মায়ের স্নেহ দিয়ে আগলে রাখতে পায়। আর সেই বোনের সাজানো সংসার, ভালোবাসার মানুষ, সন্তান কেমনে নিজের করে নিব আমি? না না, এত বড় স্বার্থপর আমি হতে পারবো না। দরজা খোলার শব্দে আমার ভিতর আত্মা কেঁপে উঠল। আপা মারা যাওয়ার পর আহান একদম চুপ হয়ে গেছে। ফর্সা মতন মানুষটার চোখের নিচে কালি পড়ে গেছে। সিল্ক চুলগুলো কাকের বাসার মতন অবস্থা। একটা সাদা পাঞ্জাবিতে ও কি সুন্দর লাগছে চেহারার, মাটা বোধ হয় দ্বিগুণ হয়ে গেছে। যে মানুষটার মুখে সব সময় হাসি লেগেই থাকতো সে মানুষটা হাসতেই ভুলে গেছে। একটা মানুষকে কতটুকু ভালোবাসলে একটা মানুষের ছন্নছাড়ার মতো জীবন হয়। আহানের সাথে কথা বলতে নিলেই দরজায় ঠোকা পড়ল। এই সময় আবার কে এলো? জানার চোখাচোখি হয়ে দরজা খুলতে গেল আহান। দেখে বাবা দাঁড়িয়ে আছে। ও বাড়ি থেকে ফোন এসেছে, তোর ফোনে পাচ্ছে না, তাই আমার ফোনে কল দিয়ে অনুর সাথে কথা বলতে চাইছে বিয়ান। যা তো বউ, মাকে ফোনটা দে। হ্যালো মা, কি বলবে বলো? সব ঠিকঠাক আছে তো? আহানের সাথে কথা বলেছিস? হ্যাঁ মা বলছি, তুমি টেনশন করো না। আয়মান কি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। কাল সকাল সকাল এসে ওকে নিয়ে যাস। আচ্ছা মা, বলে ফোন কেটে দিল। দরজাটা লাগিয়ে আহান ধীর পায়ে বিছানার এক সাইডে ধূপ করে বসে পড়ল।
আমার হাতের উপর মাথা রেখে হুহু করে কেঁদে দিয়ে বলল, এসব আমি চাইনি অনু, কি থেকে কি হয়ে গেল। তোমার বোনকে আমি হারাতে চাইনি। এই সংসার নিয়ে তার কত স্বপ্ন ছিল, ছেলে কিভাবে মানুষ হবে সে সব নিয়ে, আবার শেষে তোমার জীবনটা নষ্ট করলাম। এসব কি বলছেন আপনি? আমার জীবন নষ্ট হবে কেন? এটা তো বোন হিসেবে আমার দায়িত্ব। আপনি টেনশন করবেন না, উপরে আল্লাহর উপর তো আমাদের কারো হাত নেই। তবে হ্যাঁ, আয়মানকে আমি মায়ের স্নেহ দিয়েই মানুষ করব, তার কোন ইউটি হবে না। আপনি ঘুমিয়ে পড়ুন। সকালে ঘুম থেকে উঠে হালকা নাস্তা সেরে জন ইহো বাড়ির উদ্দেশ্যে রওয়া হলাম আয়মানকে আনতে। মা এসে আয়মানকে আমার কোলে তুলে দিয়ে বলল, নে তোর ছেলেকে তুই সামলা। এতটুকু বাচ্চা আমি কোনোদিন ও কোলে নেয়নি, যার কারণে আয়মানকে ঠিক মতো নিতে পারছি না। হাত পা গুটিয়ে শক্ত করে ধরে রাখছি, না নড়ছি না সরছি, মনে হচ্ছে নিচ দিয়ে পড়ে যাবে। মা আবার আমায় শিখিয়ে দিলেন কেমনে নিতে হয়। বাড়িতে এসে বাঁধল আর এক ঝামেলা, আয়মান এতটুকু বাচ্চা, সে মায়ের বুকের দুধ না খেয়ে বাঁচবে কেমনে? এতটুকু বাচ্চাকে তো আর অন্য কিছু খাওয়ানো যাবে না। এদিকে আয়মান ও ক্ষুধায় সারাদিন কান্নাকাটি করে, এভাবে কান্না করলে কেমনে বাঁচব আপার শেষ চিহ্নকে? মহা টেনশনে পড়ে গেল সবাই। আত্মীয় স্বজন সব জায়গায় খোঁজ নেওয়া হলো যে বেশিদিন না একটু এটা ওটা খাওয়া শিখলেই আর লাগবে না। ভিখারির মতো ওর দুয়ারে ঘুরে বেরিয়েছি। অবশেষে মাকে ফোনে বলায় এক ভাবির খোঁজ দিল। অনেক হাতে পায়ে ধরে ভাবি রাজি হলেও বলল এতে তার মেয়ের কষ্ট হবে। তারপর ও ভাবির হাতে ধরে বললাম, ভাবি একটু কষ্ট করো না, তোমার একটু কষ্টে একটা নিষ্পাপ প্রাণ বেঁচে যাবে। তারপর থেকে দিনে 3 বার করে ভাবির কাছে নিয়ে খাইয়ে নিয়ে আসতে হতো। দেখতে দেখতে আয়মানের 3 মাস বয়স হলো, এখন ওকে খুব সুন্দরভাবে কোলে নিতে, খাইয়ে, গোসল করে দিতে পারি। চোখ দুটো একদম আপার মতো হইছে, পিটপিট করে চেয়ে থাকে, হাত পা নাড়ে, কিছু মনে হয় বলতেও চায়। এত কিছুর পরে আপাকে খুব মনে পড়ে, নিজেকে অপরাধী লাগে মাঝে মাঝে। আজ আপা থাকলে কত খুশি হতো, আয়মানটা নিজের মা পেত। আমি কি ওর মা হতে পেয়েছি? যেদিন আয়মান হয় আর প্রথম আমি কোলে নিয়ে, সেদিন নিজেকে মামা মনে হয়েছিল। খালামনিরা নাকি সেকেন্ড মাদার। আহান আর আমার সম্পর্কটা ইদানিং স্বামী স্ত্রীতে পরিণত হয়ে গেছে। তবে আহান আর কোন সন্তান নিতে চায় না। সে বলে, একজনকে হারিয়েছি, তোমাকেও হারাতে চাই না। তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে, এই ভেবে যে ডেলিভারির সময় আমারও যদি কিছু হয়। আমি কি যে বলো, আপা মারা গেছে দেখে আমিও যাব? এমন হবে না কখনো। আমি তোমাকে আর আয়মানকে ছাড়া কোথাও যাব না। আয়মান যেদিন প্রথম আমাকে মা ডেকেছিল খুশিতে, সেদিন চোখ ভরে নোনা জল উপচে পড়েছিল। মা ডাকটা শুনে আমারই অনুভূতি কেমন হয়েছিল, আর আপার কি হতো, যে দীর্ঘ 10 মাস 10 দিন পেটে রেখে একটু একটু করে স্বপ্ন বুনছিল। আপা হয়তো খুশিতে মাকে ফোন দিয়ে, আমাকে, বাবাকে, সবাইকে ফোন দিয়ে বলতো, জানি শোনো, আয়মান আজ প্রথম আমায় তার আধো আধো বলে মা ডেকেছে। আহানের বুকে মাথা রেখে সেদিন খুব কেঁদেছিলাম, সাথে আহানও। পৃথিবীতে একটা মানুষ না থাকলে কিছু দিন পর তার শূন্য জায়গায় কেউ না তো কেউ ঠিকই পূরণ করে দেয়। জায়গাটা খালি থাকে না, যেমন আমি আপার শূন্য জায়গাটা পূরণ করে দিছি। আমি যদি মারা যাই, কেউ একজন এসে আমার জায়গাটা পূরণ করে দিবে। পৃথিবীর নিয়মটা কি অদ্ভুত না? অদ্ভুত নিয়মটার জন্যই মানুষ হয়তো বেঁচে আছে, না হলে পুত্র হারানোর শোকে মা, বাবা মারা যেত, স্বামী হারানোর শোকে বউ মারা যেত, আর বউ মারা যাওয়ায় স্বামীও মারা যেত। দেখতে দেখতে আয়মান 2 পা দিল একই সাথে, একটা সুখবরও পেল সবাই। এটা সবার জন্য সুখবর কিনা জানি না, তবে আয়মানের বাবা একদমই খুশি হবেন না। না শ্বশুর বাড়ির কেউ খুশি, আর না বাবার বাড়ির। তবে খুশি একজন, সে হলো আয়মান। তাকে বলাতে যে তোর জন্য নতুন খেলার সাথী আনবো ভাই বোন। এটা শুনে সে কি যে খুশি, হাততালি দিয়ে লাফিয়ে লাফিয়ে বলে, কি মোদা আমাল ভাই আদবে। আমি ভাইয়ের সাধে তেলব, হিহি, তার নাকি ভাইই চাই। রাতে অফিস থেকে আয়মানের বাবা এলে, রাতের খাবার সেরে সে শোয়ার ঘরে আয়মানের সাথে খেলা করছিল।
আমি এক কাপ চা করে তার হাতে দিতে দিতে বললাম, একটা কথা বলার ছিল তোমাকে। এক চুমুক দিয়ে সে বলল, কি কথা বলো? রাগ করবে না তো? রাগের কথা হলে তো রাগ করবই, বলো কি বলবে? ইয়ে মানে? এত ইয়ে মানে করছো কেন? কি এমন কথা যে এত ভয় পাচ্ছ? হাত ধরে বলল, তুমি তো এত ভয় পাও না। আমি কনসিভ করেছি, প্লিজ তুমি রাগ করো না। আহান একদম চুপ। আপু মারা যাওয়ার পর যে রকম চুপ হয়ে গেছিল, একদম সে রকম। কি হলো, কিছু বলছো না যে? কাপটা আমার হাতে ধরিয়ে দিয়ে আয়মানকে কোলে নিয়ে কোন কথা না বলে চুপচাপ ঘর থেকে বের হয়ে পাশের ঘরে গিয়ে দরজাটা ধরাম করে টেনে দিল। শান্ত চোখে আয়মান একবার বাবার দিকে একবার আমার দিকে তাকিয়েছিল। জানি প্রচণ্ড রাগ হইছে সাহেবের। পা টিপে টিপে আমিও গেলাম ঘরে। আস্তে করে দরজাটা খুলে গিয়ে দেখি জনই চুপচাপ শুয়ে আছে। আয়মানের বুকের উপর এক হাত দিয়ে আর এক হাত মাথার উপর, চোখের কোণে জল। আয়মান চুপচাপ খেলছে, ছাদের দিকে মুখ করে। আহানের পাশে বসে ওরে বুঝালাম যে আমি ইচ্ছা করে কনসিভ করিনি, হঠাৎ করেই হইছে। প্লিজ আমায় মাফ করো। এখন তো একে মেরে ফেলে আমি খুনি হতে পারবো না। আর তুমি যদি বলো নষ্ট করতে তাহলে তাই করব। এরপর আহান যা বলল তা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার কথা যেন গলার কাছে এসে দলা পাকিয়ে আটকে গেছে। কালই তুমি ও বাড়িতে চলে যাবে, তবে আয়মানকে নিয়ে যেতে পারবে না। ও আমার কাছেই থাকবে আর সময় মতো ডিভোর্স পেপারটা পেয়ে যাবে। আমি চাই না আমার ভালোবাসার একমাত্র চিহ্ন অনাদরে, অবহেলায় মানুষ হক। আমি বাবা হয়ে চাইব না সে তার সৎ মায়ের বকাঝোকা শুনুক। সকালে যেন এই কথাটা দ্বিতীয়বার না বলতে হয়। কথাটা শুনে আমি বিছানা থেকে নেমে মুখে হাত দিয়ে 2 হাত পিছনে সরে গেলাম। নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়তে লাগলো। এত বড় একটা কথা বলতে পারল আহান? আমি আয়মানের সৎ মা, আমার আর একটা সন্তান, আসলে আয়মান অবহেলা আর অনাদরে মানুষ হবে? হায় আল্লাহ, এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আজ একটা কথা খুব সহজেই প্রমাণ হয়ে গেল যে আমি আয়মানের নিজের মা হয়ে উঠতে পারিনি, আর আহানের এত বড় বুকে একটুও ভালোবাসার জায়গা তৈরি করে নিতে পারিনি। আপা চলে যাওয়ার শূন্য স্থানটা আমি ঠিকই পূরণ করতে পেরেছি, তবে তা আপার মতো করে না। আমি হয়তো ব্যর্থ। অন্যর শূন্যস্থানটা পূরণ করতে পারলেও হৃদয়ের কোণে মানুষটার জন্য হাহাকার থেকেই যায়। সেই হাহাকারটাও মানুষটা ছাড়া কেউ পূরণ করতে পারে না। আপারে তুই কেন চলে গেলি? তুই থাকলে হয়তো আমার আজ এদিন দেখতে হতো না। এত সব করেও সৎমা উপাধি কপালে জুটত না। তোর ছেলেকে আমি কখনো অন্য চোখে দেখিনি। ওর নিষ্পাপ মুখটা যতবার দেখি তত বারই মনে হয় এ আমার সন্তান, একদম আমার নিজের। চোখটা মুছে চুপচাপ ঘরের দিকে পা বাড়ালাম, যদিও আয়মান আম্মু আম্মু বলে কান্না করছে আর ওর বাবা ওকে শক্ত করে ধরে রেখেছে। অনিচ্ছা থাকা সত্ত্বেও ছেলেটাকে রেখে ধূপ করে শুয়ে পড়লাম। ছেলেটা এখনো কাঁদছে আর বলছে, আম্মু যাব, আমি আম্মু যাব। বালিশে মাথা রেখে হাউমাউ করে কেঁদে দিলাম। কখনো ভাবিনি এদিনটা আমায় দেখতে হবে। সারা রাত নির্ঘুম কেটে গেল। মন খারাপের রাতগুলো যেন শেষ হয় না। এপাশ ওপাশ করেও যেন চোখে ঘুম এলো না। শান্তির জায়গা বিছানাটাকেও কেমন কাঠ কাঠ লাগছে। আয়মানকে বুকে না নিলে আমার যে ঘুম আসে না। সকালে কেউ না ওঠার আগেই আমি বাবার বাড়ির উদ্দেশ্যে রওয়া দিলাম। ছেলেটাকে রেখে যেত মন চাইল না, তবুও আমার যেতেই হবে। জানি ছেলেটা আমাকে না পেয়ে সারাদিন কাঁদবে। মাকে সব বললাম, মাও রাজি না এই সন্তান আনতে। এর একমাত্র কারণ আমিও নাকি আপার মতো। বিকালে বালিশে মুখ গুজে শুয়ে আছি, যদিও ঘুম নেই চোখে। ছেলেটার কথা বারবার মনে পড়ছে। কি করছে কে জানে, নানা রকম বাজে ভাবনায় মাথা ঘোর পাক খাচ্ছে। আহান যদি সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দেয়, না না, এসব আমি কি ভাবছি? আমার কলিজার টুকরা হিরে মানিক আয়মানকে ছেড়ে কেমনে থাকব? কি নিয়ে বাঁচব আমি? ভাবতে ভাবতে কলিং বেলটা বেজে উঠল। এই সময় কে হতে পারে? আমি উঠলাম না, চুপটি করে শুয়েই থাকলাম। মা গিয়ে দরজাটা খুলে আমায় ডেকে বলল, দেখ কে এসেছে। আয়মান, এসো দাদু ভাই।
এই মুহূর্তে মনে হলো আমার খুব অভিমান করা দরকার, আমি যাব না বাহিরে। বদলোকটার মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই। আমি যতটা শাস্তি পাচ্ছি ঠিক ততটাই শাস্তি লোকটার পাওনা আছে। কান ধরে সরি না বললে আমি ও বাড়িতে যাব না। শত জল্পনা কল্পনা শেষে পরক্ষণেই সে ভাবনায় ছেদ পড়ল, আহান আসেনি আমায় নিতে। আয়মানকে নিয়ে ওর দাদু এসেছে। আয়মান তার কচি পায়ে আমার ঘরের কাছে এসে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে আয়মানকে বুকে জড়িয়ে হু হু করে কেঁদে দিলাম। বাবাটা আমার কি বুঝে মুখটা সামনে নিয়ে ছোট ছোট হাত দুটি দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আম্মু তোমাকে ছাড়া থাকতে আমাল কষ্ট হয়। কোলে নিয়ে কপালে চুমো একে দিয়ে বললাম, আমারও কষ্ট হয় তোমাকে ছাড়া। তাহলে আমাকে একা রেখে এলে কেন? এ প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। ধীর পায়ে আয়মানকে কোলে নিয়ে বসার ঘরে গিয়ে শ্বশুরকে সালাম দিয়ে সাইডে দাঁড়ালাম। শ্বশুর মশাই, বৌমা না বলে ও বাড়ি থেকে এভাবে চলে আসা তোমার একদম উচিত হয়নি। অন্তত আমাকে জানাতে পারতে আহান রাগের মাথায় কি বলছে না বলছে। আর তোমার ছেলে তোমাকে না পেয়ে কান্না করতে করতে শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল। উপায়ন্তর না পেয়ে আমাকেই আসতে হলো। আহানকেই আসতে বললাম যে তুই গিয়ে বৌমাকে নিয়ে আয়, সে আসবে না। চলো এখন বাসায় চলো। রাগের বসে অনেক রকম কথাই হয়, চলো এখন রেডি হয়ে এসো। না বাবা আমি যাব না। মা, কেন যাবি না? বিআই সাহেব যখন এমন করে বলছে, জানা রেডি হয়ে আয়। মা আমি যদি তোমাদের বেশি হয়ে থাকি তাহলে বলে দিও, আমি যেখানে খুশি নিজের জন্য ঠিক জায়গা করে নিতে পারবো। এই বলে আয়মানকে নিয়ে ওখান থেকে ঘরে আসলাম। আয়মানকে গোসল করিয়ে খাইয়ে ঘুমিয়ে দিয়ে ওর বুকের উপর হাত দিয়ে আমি ও শোয়ার মতো করে পড়ে রইলাম। আহান সারাদিনে একটা ফোন কলও দিল না। আমি কি বাবাকে ফিরিয়ে দিয়ে ভুল করলাম? বাবার সাথে যাওয়া উচিত ছিল আমার। আর সত্যি সত্যি যদি আহান ডিভোর্স দেয় তাহলে আইনের সাহায্য নিয়ে আয়মানকে আমি আমার কাছে রাখতে পারবো না, কারণ ও তো আমার পেটের সন্তান না। জোর করেও রাখতে পারবো না, মাথা ঘুরছে, কিচ্ছু ভাবতে পারছি না। বিকালে আয়মানের ঘুম ভাঙলে বাগানে গেলাম। বাড়িতে সারাদিন আর কত ভালো লাগে, আর ওখানে থাকলে বুঝাই যায় না দিন কেমনে গেল। কত কাজ, সকালে রান্না সেরে আহানকে অফিসে পাঠানো, তারপর বাড়ি পরিষ্কার, আর সারাদিন ছেলেটার পিছনে দৌড়াতেই সময় চলে যায়। বাগানে গিয়ে আয়মানকে ছেড়ে দিলাম বাচ্চাদের সাথে একটু খেলুক। ইদানিং ছেলেটা বেশি দৌড়বাজ হয়েছে, সারাদিন খালি দৌড়াদৌড়ি খেলে। একবার খাটে তো একবার চেয়ার থেকে লাফ দেয়। বাগান থেকে বাড়ির গেইটে আসতেই আয়মান দৌড়ে গিয়ে চেয়ারের উপর উঠতেই পড়ে গেল। পড়ে গিয়ে সে কি কান্না! পায়ে যেখানটায় লেগেছে সেখানে হাত দিতেই দিচ্ছে না। কি হতে কি হয়ে গেল! আয়মানের অবস্থা দেখে আমার হাত পা অবশ হয়ে এলো। কি করব আমি? কই যাব এখন? পানি বরফে কাজ হচ্ছে না। আস্তে আস্তে পা একদম ফুলে গেল। মনে হচ্ছে আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছে, তা না হলো এত বিপদ কেন? আহানকে কি জবাব দিব আমি? যা একটু আশা ছিল এখন তো মনে হচ্ছে সংসারটা আমার ভেঙেই যাবে। ওর সামনেই বা দাঁড় কোন মুখে? কেমন মা আমি ছোট্ট একটা ছেলেকে দেখে রাখতে পারি না। ভাবতে ভাবতে আমি আর আব্বা আয়মানকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার ভালোভাবে দেখে বলল ভয়ের কোন কারণ নেই, একটু ব্যথা পেয়েছে আর বাচ্চা তো তাই ভয় পেয়েছে। কথাটা শুনে আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। রাতে আয়মানের প্রচণ্ড রকম জ্বর এলো, আর সেই রাতে তার বাবাও ফোন দিল। ফোনের উপর আহানের নাম দেখে হাতের কাঁপুনি উঠল। আয়মান জেগে থাকলে রিসিভ করে ওর কানে দিতাম, ধরবো না করে ধরে ফেললাম। হ্যালো। হ্যাঁ হ্যালো। আয়মান ঘুমিয়েছে? তুমি ঘুমাওনি? না। কাল আয়মানকে নিতে আসবো, রেডি করে রাখবে। রাখছি। কথা শেষ না হতেই ফোনটা কেটে দিল। কাল যদি এসে দেখে আয়মান পা এ ব্যথা পেয়েছে আর সাথে সাথে জ্বরও বাঁধিয়েছে তখন কি হবে? আর শুধু কি আয়মানকে নিতে আসবে আর আমি? আবারও একটা নির্ঘুম রাত কেটে গেল। রাতেই আয়মানের জ্বরটা একদম নেমে গেছে। মনে মনে আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া আদায় করলাম যে তিনি একটা হলেও বিপদ থেকে রক্ষা করলেন। আয়মানকে ভালোভাবে শুয়ে দিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম, দেখি মা অলরেডি আয়মানের জন্য ডিম সিদ্ধ করে ফেলেছে, সাথে নুডলস। মায়েদের এই এক গুণ না বলতেই সব হাজির হয়ে যায়।
জানি না আমি আয়মানের আর যে নতুন অতিথি আসবে তার ভালো মা কতটুকু হতে পারবো। দীর্ঘশ্বাস টেনে মাকে বললাম আমাকে ডাকলেই পারতে, আমি হাতে হাতে কিছু কাজ এগিয়ে দিতাম। মা হেসে এক পলক আমার দিকে চোখ ফেলে আবার রান্নায় মনোযোগ দিয়ে বলল, তুই ঘুমাচ্ছিলি তাই ভাবলাম না ডাকি, ঘুমা একটু। পিছন থেকে মাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ঠিক আগের মতোই আছো। মায়েরা কখনো বদলায় রে মা, সন্তান যত বড়ই হক, বিয়ে হয়, তাদের সন্তান হয়, এমনকি বুড়ি হলেও মায়ের কাছে তার সন্তান ছোটটিই থাকে। আচ্ছা মা, একটা কথা বলি? হ্যাঁ বল, পারমিশন নেওয়ার কি আছে? আমি ভালো মা হতে পারবো তো? পাগলি একটা, তুই তো অলরেডি ভালো মা হয়ে গেছিস। আয়মানের তোর প্রতি কি পরিমাণ টান দেখেও বুঝিস না? কিন্তু আয়মানের বাবা বলল যে আমার আর একটা সন্তান এলে আমার আয়মান অবহেলা অনাদরে মানুষ হবে, আমি ওর সৎ মায়ের মতো আচরণ করব। দূর পাগলি, ওটা রাগের মাথায় বলেছে। আমি তো জামাইকে চিনি, কত ভালো একজন মানুষ। এমন একটা জামাই কার কপালে জোটে, সেজন্যই তো মেহেরের পর তোকে ওর সাথেই বিয়ে দিতে এত তাড়া দিয়েছিলাম, যেন সংসারটা আমার মেয়েরই থাকে আর আয়মানটাও সৎ মায়ের পাল্লায় না পড়ে। ছেলে মানুষ যতই বউকে ভালোবাসুক না কেন একটা সময় তো বিয়ে করতই, তাই সুযোগটা আর হাতছাড়া করলাম না। আচ্ছা হয়েছে তোমার জামাইয়ের গুণ গান গাওয়া, ওহ বলাই তো হয়নি, গতকাল আহান ফোন করেছিল আজ আয়মানকে নিতে আসবে। সে কি তুই আগে বলবি না? ভালো মন্দ কিছু রান্না তো করতে হবে। করো, আমি গেলাম। আয়মান ঘুম থেকে উঠল কি না দেখি। ঘরে গিয়ে দেখি রাজকুমার আমার ছোট দুটো চোখ আস্তে আস্তে বের করে পিট পিট কর চুপ করে শুয়ে আছে। ছেলেটা তো আমার এরকম চুপ থাকার মানুষ না, তাহলে কি ব্যথাটা বেশি নাকি ছেলেটা আমার ভয় পাচ্ছে? কি ব্যাপার আমার রাজকুমার, উঠবে না আজ? উঠো তো, পাটা একটু দেখি, ব্যথা করছে পা এ। মাথা দুলিয়ে বলে দিল না। কোলে নিয়ে ফ্রেশ করে দিয়ে নুডলস আর ডিমটা খাওয়ালাম, এখন তাও শান্ত ভদ্র ছেলের মতো সবটুকু খাবার খাওয়াতে পারলাম। অন্যদিন হলে দৌড়াদৌড়ি করে বাড়ি মাথায় তুলতো আর 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা তো লাগতই খাওয়া শেষ করতে। তার সাথে তার নানা কথার ফুলঝুরি নিয়ে বসত। আম্মু এটা কি? আম্মু এটা খেলে কি হয়? আম্মু নানু পান কেন খায়? মাঝে মাঝে ওর প্রশ্নের উত্তর দিতে আমি হিমশিম খেয়ে যাই। আমি যদি বলি বাবা ডিম পুরাটা খেলে তোমার অনেক শক্তি হবে, সে খাবে পুরোটা, পরক্ষণেই প্রশ্ন করবে মা চিপস খেলে কি হয়? চিপস খেলে তো বাচ্চাদের ক্ষতি হয়, যেমন চিপস খেলে বাচ্চাদের মুখে রুচি থাকে না, ভাত খেতে চায় না, আরও অনেক। আচ্ছা এবার খাওয়া শেষ করে একটু হেঁটে দেখাও তো আম্মুকে। আয়মান হেঁটে দেখালো আর আমি মনে মনে আবারও আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে ওর বাবা আসার আগে সব ঠিকঠাক হয়ে গেছে। সেই কখন থেকে কলিং বেল বেজেই চলছে, কারো খোলার নাম নেই। গেল কই সবাই? মাকে ডাকতে ডাকতে বের হয়ে এলাম, কিন্তু কারো সাড়া না পেয়ে অবশেষে আমাকেই দরজা খুলতে হলো। দরজা খুলেই আমি নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ কোথায় যেন হারিয়ে গেলাম। মানুষটাকে মনে হয় কত জনম ধরে দেখিনি। চোখের পলক পড়ছিল না, 2 দিনেই নিজের কি হাল করে ফেলেছে। কি হলো? দরজা ধরে দাঁড়িয়ে থাকবে না, আমাকে ভিতরে যেতে দিবে? কিছুটা ভয় আর লজ্জায় দরজা থেকে সরে দাঁড়াতেই আয়মান বাবা বলে দৌড়ে এসে আহানের কোলে ঝাঁপিয়ে পড়ল। ওর দৌড়ানো দেখে মনেই হলো না গতকালই এই পায়ে ব্যথা পেয়েছে সে। যাক ভালোই হলো, বাপ ছেলে কথা বলছে। জানো বাবা, আম্মু না শুধু কাঁদে, যেদিন আমি এসেছিলাম সেদিন আমাকে জড়িয়ে ধরে কান্না করেছে, আবার গতকাল আমি চেয়ারে উঠতে পড়ে গিয়েছিলাম তখন ও আম্মুর সে কি কান্না। বুড়োর মতো কথা বলে যাচ্ছে আর আমাকে লজ্জায় ফেলছে। আহান আর চোখে দেখছে আর আয়মানের পাকনা পাকনা কথাগুলোর সাথে তাল মিলিয়ে চলছে। কেমন আছো জামাই? আসসালামু আলাইকুম আম্মা। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনারা কেমন আছেন? আব্বার শরীর ভালো? কথার ফাঁকে আমি নিজের ঘরে এসে আয়মানের কাপড়গুলো গুছিয়ে রাখছি। ওদিকে রাজপুত্রটা আইসক্রিম চকলেট খেয়ে চলছে আর গল্প করছে। মায়ের সাথে কথা শেষ করে আহান আয়মানকে উদ্দেশ্য করে বলল, চলো বাবা আমরা এখন বাসায় যাই। এখনই কেন যাবে? কাল গেলে হয় না বাবা? না আম্মা, অনেক কাজ আছে, অফিসের কাজগুলো বাড়িতে বসে করে দিতে হবে। না আমি নানু বাড়ি থেকে যাব না।
এটা বলে আয়মান নানুর কোলে উঠে গলা ধরে জড়িয়ে রইল। ওদিকে আহান বেচারা অসহায় ভাবে চেয়ে রইল। তুমি অনুর সাথে গিয়ে কথা বলো, ওর ঘরেই আছে। আমি নানু ভাইকে নিয়ে আসছি। ধীর পায়ে আহান ঘরের দরজায় এসে দাঁড়ালো। লম্বা মতন লোকটার চোখ দুটো লাল। চুলগুলো ফ্যানের বাতাসে বারবার চোখের সামনে এসে পড়ছে। বারবার চুলগুলো এক হাতে সাইড করার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু চুলের আর কি দোষ? চুলকে এত সিল্কি করতে কে বলেছে? তার থেকে চোখটা সরিয়ে কাপড় গোছানোর ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চোখের মনি ঘুরে পাল্টে তার দিকেই চলে যাচ্ছে। নীরবতা ভেঙে সেই বলল, তোমার কাপড়ও গুছিয়ে নাও, বলে বিছানার সাইডে বসল। আমি কথা বলছি না মানে কথা বলার ইচ্ছাটা মরে গেছে। তার মনে যদি সত্যি আমার জন্য ভালোবাসা থাকতো তাহলে সেদিন সে ওভাবে কথাগুলো বলতে পারত না। আহান আমাকে টেনে বিছানায় বসিয়ে সে হাঁটু পেতে বসে আমার হাত দুটি শক্ত করে ধরে বলল, অনু, আমায় মাফ করা যায় না? দেখো, আমি কথাগুলো মন থেকে বলিনি, রাগের মাথায় কথাগুলো বলে ফেলেছি। নতুন অতিথি যে আসবে সে তো আমারও সন্তান আয়মান, যেমন আমাদের আর একটা সন্তান। আমি তোমাকে সব সময় হারানোর ভয় থাকি, বারবার মনে হয় এই বুঝি মেহেরের মতো তুমিও হারিয়ে যাবে। জানি না কেমনে ওসব কথাগুলো আমার মুখ দিয়ে সেদিন বের হয়েছিল। হাত ছেড়ে উঠে দাঁড়িয়ে আহান বলল, এই যে দেখো আমি কানে ধরছি, আর এমন ভুল কখনো হবে না। তুমি যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। আয়মান এসে বলে, কি মজা মজা, বাবা ছোটদের মতো কান ধরেছে। হি হি হি। আহান লজ্জা পাওয়ার ভঙ্গিতে ঠোঁটে হাত দিয়ে ইশারায় ছেলেকে বলছে, চুপ চুপ, তোমার নানু শুনে ফেলবে। আয়মান আবার দৌড়ে তার নানুর কাছে গেল। কি হলো, চুপ করে আছো কেন? ছেলেটাকে তো পাখনা বানিয়েছ, এখন যদি ওর নানুকে বলে দেয় আমি কান ধরেছি, তাহলে তো লজ্জায় পড়ে যাব। অনু খিল খিল করে হেসে উঠল। যাক, অবশেষে মহারানীকে হাসাতে সক্ষম হইলাম। পরদিন সকালে তিনজনে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও আয়মান আসবে না, নানুর গলা জড়িয়ে সে কি কান্না! জোর করে ওর বাবা ওকে কোলে নিয়ে নানা রকম কথা বলে ভুলিয়ে রাখতে চেষ্টা করল, কিন্তু কে শুনে কার কথা। বাসায় এসে টুকটাক কাজ করে অনু রান্না বসালো। ওদিকে আহান আজ বাসায় আয়মানের সাথে খেলছে। অনুর রান্নার শব্দে বাপ ছেলে জনই হাজির। আয়মান দরজায় উকি দিয়ে গেলেও আহান যাচ্ছে না। কি হলো, কিছু বলবে? না মানে তোমার হাতটা একটু ধরতে পারি? কি পাগল হইছ? অসময়ে হাত ধরা? তোমার ছেলে যদি এসে দেখে হাত ধরে বসে আছো তাহলে মুখে হাত দিয়ে খিলখিল করে হাসবে। ভুলে যেও না, ছেলে এখন বড় হচ্ছে। চা কফি কিছু দিব? না লাগবে না। আচ্ছা তুমি যাও, আমি রান্নাটা শেষ করেই আসছি। আচ্ছা তাড়াতাড়ি করো। রান্নাটা শেষ করে এক কাপ চা নিয়ে বারান্দায় গেলাম। আহান ল্যাপটপে অফিসের কাজ করছে। শোনো না, অনেক দিন তো হলো, এত ঝামেলা আর টেনশনে পেটের মধ্যে বেবি কেমন আছে? কি করছে কিছুই তো জানা হলো না। চলো না একদিন ডাক্তারের কাছে যাই। আহান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে এবার আমার দিকে মনোযোগ দিয়ে বলল, ঠিকই তো, সব দোষ আমার। আমি কেমন বাবা যে একটা সন্তানকে মানুষ করার জন্য আর একটাকে মারতে চাইছি। উপর আল্লাহ আমায় মাফ করবে তো? আহানের দুই গালে দুই হাত দিয়ে আলতো করে ছুঁয়ে বললাম, কি সব কথা বলছো? মাফ করবে না কেন? তুমি তো ওসব ইচ্ছা করে বলনি। কবে যাবে? আজকেই চলো। না, আজ তো অনেক কাজ, আগামীকাল গেলে হয় না? ওকে, তাহলে তাই হবে। পরদিন সকাল সকাল ডাক্তারের উদ্দেশ্যে বের হলাম আয়মানকে ওর দাদুর কাছে রেখে। ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে ডাক্তার বললেন সব ঠিক আছে, তবে এখন একটু সাবধানে চলাফেরা করতে হবে আর আলাদা একটু যত্ন তো নিতেই হবে। ক্লিনিক থেকে বের হয়ে আহান অফিসে আর আমি বাড়ির পথে রওনা দিলাম। দেখতে দেখতে 7 মাস হয়ে গেল। পা ফুলে একদম লাউ। ছেলেটাকে আর কোলে নিতে পারি না। সারাদিন পিছন পিছন ঘুরে কোলে ওঠার জন্য। মাঝে মাঝে কান্না জুড়ে দেয়। ওর কান্না দেখে আমারও কান্না চলে আসে। মনে হয় কেন এত তাড়াতাড়ি একে নিতে গেলাম। ছেলেটার আমার একটু বুদ্ধি হক, আর একটু বড় হক। যেদিন কান্নার মাত্রা বাড়িয়ে দেয় সেদিন সোফায় কাত হয়ে কোলের কাছে নিয়ে গল্প শোনায়। মাঝে মাঝে ছেলেটার দিকে এক পলকে চেয়ে থাকি। আগের মতো আর আদর করে খাওয়াতে পারি না।
গোসল করে দিতে পারি না। কেমন যেন ছেলেটা শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে এমনও মনে হয় আপার মতো যদি আমিও মারা যাই তখন কি হবে আমার হিরে মানিকটা যে আম্মুকে ছাড়া কিছুই বোঝে না। দেখতে দেখতে সেই দিনটি চলে এলো। আগামীকাল সিজার হবে। মা এসেছে, সাথে যা যা লাগবে সব গুছিয়ে নিয়ে রাখলাম রাতেই। জানি না আল্লাহ কি রেখেছেন কপালে। হয়তো প্রথম বার্তায় একটু বেশিই ভয় পাচ্ছি। মনে পড়ছে আপাকে নিয়ে যাওয়ার দিনটা। আপা আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। যখন বেশি ব্যথা ওঠে তখন আপা আমার হাত আরো শক্ত করে ধরে, এত শক্ত করে ধরে যে আমি এই হাতে ব্যথা পেয়েছিলাম। আপার শেষ যাওয়া ছিল এ বাড়ি থেকে, আমারও কি তাই হবে? মনে মনে আল্লাহকে জপে চলছি যে আল্লাহ 2 সন্তানের জন্য হলেও আমায় যেন বাঁচিয়ে দিও। হাসপাতালে রটিতে শুয়ে আছি, 3 ঘন্টা পর অপারেশন হবে। আহান আমার হাতের উপর মাথা রেখে নীরবে কেঁদেই চলছে। কেন যেন আমারও কান্না পাচ্ছে। কিন্তু ওর সামনে আমাকে কাঁদলে চলবে না, না হলে ও আরো ভেঙে পড়বে। আহানকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে পাগল কি করছো, সবাই কি ভাববে? দেখো আমি ঠিকই বেঁচে ফিরে আসব তোমার 2 সন্তানের জন্য হলেও। যদিও আমি নিজেও ভয় পাচ্ছি, কেন যেন ভরসা পাচ্ছি না। তবুও ওকে সান্ত্বনা দিলাম। কথা দাও তুমি আমায় ছেড়ে যাবে না? আহান, কথা দিলাম যাব না। যাও তো এখন আয়মানকে নিয়ে এসো, একটু কথা বলি। কপালে ভালোবাসার পরশ একে দিয়ে আহান বের হয়ে গেল। মা আর আয়মান এসে বেডের সাইডে আমার কাছে বসালো। আয়মানের হাত ধরে বললাম, বাবা আমার শান্ত হয়ে থাকবে, কোন দুষ্টুমি করবে না, আর বাবাকেও একদম বিরক্ত করবে না কেমন? সময় মতো খাবে। আর আমি সুস্থ হয়ে ফিরলেই তোমার খেলার সাথীকে নিয়ে ফিরব, তখন খুব মজা হবে দেখো। কপালে চুমু দিয়ে বললাম, যাও মা, ওকে নিয়ে দেখে রেখো একটু। মা মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভয় পাচ্ছিস মা? ভয়ের কিচ্ছু নেই, প্রথম তো তাই ভয় লাগছে। ভয় পাস না, আমরা সবাই বাহিরেই আছি। অপারেশন শেষে অনুকে অন্য রুমে শিফট করা হলো। সব ঠিকঠাক থাকায় অপারেশন করতে কোন সমস্যা হলো না। মা ছেলে 2 জনই ভালো আছে, তবে অনুর জ্ঞান এখনো ফিরেনি, বড় বড় নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে আছে। রাতেই আয়মানকে নিয়ে এসে বেবিকে দেখিয়ে নিয়ে গেছে। ছেলেটার যেন এখন বুদ্ধি হয়েছে, মায়ের সাথে থাকার জন্য বাহানা করিনি, চুপচাপ বাবার সাথে চলে গেছে। পরদিন সকালে অনুর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, সাথে পেট ব্যথাও। ঘুমের ইঞ্জেকশন দিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে রাখতে পারলেও পরক্ষণে আবারও একই অবস্থা। এই সময় আহান যেন পাগলের মতো হাসপাতালের এপাশে থেকে ওপাশে দৌড়াতে লাগল। বারবার মেহেরের কথা মনে হচ্ছে। মেহেরের মতো হবে না তো? নানা রকম বাজে ভাবনাগুলো আহানের মনে উকি দিচ্ছে। ওদিকে অনুর অবস্থা খারাপের পথেই চলে যাচ্ছে। উপায় না পেয়ে আহান ভাবল অন্য কোন ক্লিনিকে নিয়ে গেলে কেমন হয়। যেই ভাবে সেই কাজ, বন্ধুকে ফোন দিয়ে চেনা পরিচিত এক ক্লিনিকে নিয়ে যাওয়া হলো। হাসপাতালে যাওয়ার পরই অনুকে আবার ঘুমের ইঞ্জেকশন পুশ করে যখন জ্ঞান ফিরল তখন অক্সিজেন মাস্ক পরানো হলো। অবশেষে ডাক্তার জানালো ভয়ের আর কোন কারণ নেই, 2 দিন পর হাসপাতাল থেকে রিলিজ করে দিবে। 2 দিন পর অনু আজ বাসায় আসলো। সব গুছিয়ে অনুর মাও আজই চলে গেলেন। আয়মানকে আজ পাওয়াই যাচ্ছে না, ভাইয়ের কাছ থেকে সরছেই না। আহান অনুর পাশে বসে অনুর হাতে বারবার চুমু দিয়ে যাচ্ছে, আর আয়মান তার ভাই আব্দুল্লাহকে চুমু খেয়েই যাচ্ছে। সে এক সুখী পরিবারের দৃশ্য। সমাপ্ত।